আর স্বাভাবিকভাবেই ওসমান বিন হাদির মৃত্যু আমাদের এই সময়ের গণতন্ত্রের জন্য একটি বড় আঘাত, যে বাংলাদেশে এই ধরনের একটি গোষ্ঠী আছে যারা যে কোনো সময়ে যে কোনো সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চায়। বাংলাদেশ কখনোই আর নতুনভাবে আধিপত্যবাদ, বিদেশি শক্তির আপনার যে কোনো তাবেদারি, পাশাপাশি বাংলাদেশের মধ্যকার যারা গণতন্ত্রকে কক্ষিগত করে চেপে ধরে সেই ধরনের মতাদর্শ, সেই ধরনের আপনার রাজনীতির এখানে অবসান ঘটেছে বলে আমি মনে করি। যেখানেই প্রবলেম হয়েছে ছাত্রদের ডেকে নিয়ে এসছে, তাদেরকে নিয়ে প্রশাসন অভিযান চালিয়েছে, এগুলো ভুল ছিল। শোক হোক শক্তি ও আগামীর বাংলাদেশ। ওসমান হাদি একেবারে খুব কাছ থেকে জুলাই বিপ্লবে আপনাদের সাথে অংশগ্রহণ করেছেন এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের একজন সহযোদ্ধা আক্রান্ত হলেন, তাকে হত্যা করা হলো নির্মমভাবে এবং আপনারা তাকে সমাহিত করে গেলেন। এরপর কি আলোচনা? আপনাকে ধন্যবাদ। আমার সহ-আলোচক এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বাংলাদেশের জীবনে একটি মর্মান্তিক দিন, একই সাথে এটি একটি আশাব্যঞ্জক দিনও বটে। কারণ আমরা অনেক দিন পর বাংলাদেশে সকল শ্রেণীর পেশার মানুষের একটা সম্মেলনও দেখতে পেয়েছি এই শোককে কেন্দ্র করে, এবং একই সাথে মানুষের মাঝে আমরা সেই আশাবাদ দেখতে পেয়েছি তারা আসলে যেই বাংলাদেশকে দেখতে চায় সেই বাংলাদেশের কথা বলে যদি কেউ এখানে আক্রান্ত হয় তাহলে জনগণ তার পাশে এসে দাঁড়ায়, জনগণ আসলে সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে এবং জনগণ তার সংগ্রামকে কেবল ব্যক্তির সংগ্রাম হিসেবে না নিয়ে একটা সামষ্টিক সংগ্রাম হিসেবে বিবেচনা করে। তো এই যে একটা উপলব্ধি হলো, এই উপলব্ধিটা আমার মনে হয় অনেক গুরুত্বপূর্ণ। আর স্বাভাবিকভাবেই ওসমান বিন হাদির মৃত্যু আমাদের এই সময়ের গণতন্ত্রের জন্য একটি বড় আঘাত, এবং আমরা স্বাভাবিকভাবে দেখেছি যে মৃত্যুর পর তাকে ঘিরে যে ঘটনাগুলো ঘটেছে, বিশেষ করে দেশের শীর্ষ দুটি সংবাদ মাধ্যমের অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে, সাংবাদিকদের আক্রান্ত করা হয়েছে, যার সাথে যে ঘটনার সাথে অথবা যে ঘটনার চেতনার সাথে ওসমান হাদির তার যে জীবন তিনি যাপন করে গিয়েছেন, যে সংগ্রাম তিনি যাপন করে গিয়েছেন, সেটার সাথে কোনো সম্পর্ক নেই, তার যে মতাদর্শের কোনো সম্পর্ক নেই, বরং এটা উল্টো সম্পর্ক আছে। আমরা দেখেছি যারা আপনি একটু আগে যাদের কথা বললেন যে বাংলাদেশের গণতন্ত্রকে কক্ষিগত করা অথবা কোনোভাবে বাধাগ্রস্ত করার একটা অপচেষ্টা চলছে, আমি বিশেষ করে প্রথম আলো এবং ডেইলি স্টারের হামলার পর সত্যিকার ভাবেই স্বীকার করি, অনুভব করি যে বাংলাদেশে এই ধরনের একটি গোষ্ঠী আছে যারা যে কোনো সময়ে যে কোনো সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চায়, বাংলাদেশের বর্তমান যে রাষ্ট্র কাঠামো সে কাঠামোটাকে বাধাগ্রস্ত করতে চায়, এবং তাদের যে নিজস্ব রাষ্ট্র নিজস্ব মতাদর্শ সেই মতাদর্শ বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে দিতে চায়। তো সেই প্রেক্ষাপটে ওসমান হাদির মৃত্যুর পর সবগুলো রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ যেভাবে সম্মেলন ঘটেছে, যেভাবে একত্রিত হয়েছে, সে একত্রিত হওয়াটা আমরা মনে করি যে এই যে বাংলাদেশ কখনোই আর নতুনভাবে আধিপত্যবাদ, বিদেশি শক্তির আপনার যে কোনো তাবেদারি, পাশাপাশি বাংলাদেশের মধ্যকার যারা গণতন্ত্রকে কক্ষিগত করে চেপে ধরে সেই ধরনের মতাদর্শ, সেই ধরনের আপনার রাজনীতির এখানে অবসান ঘটেছে বলে আমি মনে করি। আমি আসলে এই জায়গাটাতে একটু আপনাকে আটকে দিয়ে আমি একটু যুক্ত করতে চাই। সেটা হলো যে এই ধরনের ঘটনাগুলো যখনই ঘটে, আমরা দেখেছি জুলাই বিপ্লব পরবর্তী সময়ে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে আগুন ধরানো হয়েছে এবং লুটতরাজ হয়েছে, অনেক রকমের বিভিন্ন মিডিয়া হাউস পুড়িয়ে দেওয়া হয়েছে, সেখানে লুটপাট চালানো হয়েছে এবং আলটিমেটলি সেই দোষটা কোনো না কোনোভাবে ছাত্রদের উপর চাপানোরও চেষ্টা করা হয়েছে। পরবর্তীতে দেখা গেছে যে যারা দোষী তারা নিজেরাই হয়তো বা সেই জিনিসগুলো আবার ফেরতও দিয়ে এসছে, এমনও হতে দেখা গেছে। কিন্তু এই যে ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দুটি বড় গণমাধ্যমকে জ্বালিয়ে দেওয়া হলো এবং এটি এক ধরনের ইন্ধনমূলক এবং এর পেছনে আসলে একটা পূর্ব পরিকল্পনা আছে, এটা অনেকেই ধারণা করছে। আপনারা সজাগ, মানে ওই সময়টুকু আপনারা কেন সজাগ থাকলেন না? কারণ আমরা দেখেছি জুলাই পরবর্তী সময়ে যারা এখন এনসিপিতে আছে, তখন বৈষম্য বিরোধী আন্দোলনে ছিল, তারা নিজেরা মন্দির পাহারা দিয়েছে, মসজিদ পাহারা দিয়েছে, মানে বিভিন্নভাবে তারা তাদের জায়গাটা ধরে রাখার চেষ্টা করেছে, ইমেজটা ধরে রাখার চেষ্টা করেছে। এই জায়গাটাতে আসলে এই যে এত বড় বড় দুটি গণমাধ্যম, এই দুটিকে পুড়িয়ে ফেলা হলো, আপনাদের কি মানে সে সময়টা মানে
আপনারা কি ভাবেননি এরকম কোনো কিছু হতে পারে, এমনটা কি? প্রথম কথা হলো যে মানসিক প্রস্তুতি ছিল না? না, এখানে একটা বিষয় খুব স্পষ্টভাবে আমাদেরকে আলাদা করতে হবে যে 5 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার ছিল না। সেই সময়ে ছাত্র এবং জনতার একাংশ ভিজিল্যান্ট হয়ে যেভাবে বাংলাদেশ রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষা করেছে, আপনি একটি কর্তৃত্বশীল সরকার উপস্থিত থাকা অবস্থায় কখনোই কোনো গোষ্ঠীকেই আপনি প্রত্যাশা করতে পারেন না যে তারা সরকারের হয়ে কাজ করবে। এটা আসলে কোনো গণতান্ত্রিক অথবা কোনো সভ্য সমাজ, কোনো সভ্য রাষ্ট্রটা স্বীকৃতি দেবে না। আপনারা যেটা বলছেন যে হ্যাঁ, এটা অবশ্যই, এবং আমি বলবো যে যারা যে কোনোভাবেই এই দীর্ঘদিন ধরে ফ্রেমিং করে এসেছে এবং সরকারও দেখেছেন যেখানেই প্রবলেম হয়েছে ছাত্রদের ডেকে নিয়ে এসছে, তাদেরকে নিয়ে প্রশাসন অভিযান চালিয়েছে, এগুলো ভুল ছিল। এগুলো অন্তত রাজনৈতিক দল সংগঠন করার পর এনসিপির কোনো সদস্যরা এই কাজ করবে, এগিয়ে যাবে, এটা আমরা প্রত্যাশা করি না। এনসিপির সদস্যরা, এনসিপির সমর্থকরা রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে, জনগণের যে কোনো প্রয়োজনে যাবে কখন? যখন সরকার পারছে না, যখন সরকার মনে করছে যে এখানে জনগণের অথবা সামাজিক শক্তির সমর্থন দরকার। সরকারকে আমাদের কাছে সমর্থন চেয়েছে। আমি নিজে ব্যক্তিগতভাবে আপনার শাহবাগ থেকে প্রথম আলো কার্যালয়ের সামনেতে যেতে পারি নাই, মেন রাস্তায় গিয়ে গাড়ি নিয়ে ডেলি স্টারের আগে আটকে গেলাম। তারপর আমরা দেখেছি সেখানে পলাশীর প্রান্তরে যেভাবে আপনার ওই লর্ড ক্লাইভের বাহিনীর সামনে নবাবের লক্ষাধিক সৈন্যের বাহিনী দাঁড়িয়েছিল, আমরা সেখানে দেখেছি যে পুলিশ, আর্মি দাঁড়িয়েছে, ঠায় দাঁড়িয়েছে। তাদের অস্ত্র কেন দেওয়া হয়েছে?